দৃঢ় হাত যা আজও আমাদের সাহস যোগায়, পথ দেখায়। আমরা চলি সেই পথেই, তার আদর্শকে সঙ্গী করে, তার স্বপ্নকে বুকে ধারণ করি। আজ তার পঞ্চম প্রয়াণ বার্ষিকীতে আমরা সকলে একত্রিত হয়েছি তাকে স্মরণ করতে, শুধু স্মৃতিচারণে নয়, তার চিন্তা ও চেতনার উত্তরাধিকার বহন করার। সুনীল গাঙ্গুলির জীবনাবসানের পঞ্চম বার্ষিকীতে সমবেত সুধীবৃন্দ, তার সঙ্গে আমার যোগাযোগ, পরিচয়, সংযোগ বহু বছরে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা সমগ্র পরিচয়, মানে মেলামেশা, কথাবার্তা, কাজকর্ম সবই একটা বিশেষ ধরনের। অর্থাৎ সুমনদা ছিলেন রাজনৈতিক কর্মী, আমিও রাজনৈতিক কর্মী। আমাদের দুজনের পরিচয়ের সিংহভাগই হচ্ছে রাজনীতি জুড়ে। আজকের এই সময় তো সে জিনিস আলোচনা করার কোনো ব্যাপার নয়। আমি সোনাদার অন্য দু একটি ব্যাপারে একটা কথা বলবো, সেইটুকু বলেই তাকে শ্রদ্ধা জানাবো। আমি 1961 সালে শ্যামনগরে প্রথম এসেছিলাম। আসার পরে কিছুদিনের পরেই এখানে একটা দেয়াল পত্রিকা প্রকাশ হতো, সেখানে আমরা কিছু বন্ধু বান্ধব জড়ো হয়েছিলাম। সেখানে প্রগতিশীল লেখা ছাপা, মানে লেখা বেরোতো আর কি। তো 62 সালে চীন ভারত গণ্ডগোলের সময় আমাদের একটি রীনা চন্দ্রের একটা লেখায় কংগ্রেসের লোকেরা ভীষণ আপত্তি জানায় এবং সেটা শক্তি চৌধুরী থানায় তুলে নিয়ে গেছিলেন, যেই ইয়েটা পুরো কাঠামোটা। তখন আমি, দেবনারায়ণ চক্রবর্তী ইত্যাদি আমরা যারা ছিলাম, এবং সোনাদাও পেছনে ছিলেন, সোনাদার সঙ্গে ইয়ে করে। সোনাদা ওই সময়, সোনাদা, জীবনদা আমাদের পত্রিকায় লিখতেন। তো তখন গিয়ে সেইখান থেকে অনেক লড়াই হয়েছিল এবং সেই সময়ই সোনাদার সঙ্গে কিছুটা পরিচয় ছিল। তারপরে লাইব্রেরিতে আমি খুব বেশি রেগুলার যেতাম না, আমি দেখতাম যে এক ভদ্রলোক সিনসিয়ারলি লাইব্রেরিতে কাজ করছেন এবং পাঠ মনস্ক, নিজে প্রচুর পড়াশোনা করেন, সাহিত্য প্রেমী এবং সাহিত্য সেবীও। তখনই সোনার এবং মানুষের সঙ্গে ব্যবহারে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং খুব সংযত স্বভাবের। সেই জন্যে সোনাদারকে আমার বরাবরই একটু আকর্ষণীয় ব্যক্তিত্ব মনে হতো। তবুও সেরকম সম্পর্ক তখনও গড়ে ওঠেনি। সোনাদা মানুষ হিসেবে এক অদ্ভুত সুন্দর মানুষ ছিলেন। রাজনীতিতেও যেমন পরিচ্ছন্ন ছিলেন, ব্যক্তি জীবনে, সমাজ জীবনেও সোনাদার ভূমিকা সেই রকমই। এবং আমার সঙ্গে চিরকালীন সোনাদার একটা আন্তরিক মাধুর্যপূর্ণ সম্পর্ক চলে গেছে। তাই সোনাদা চলে যাওয়ার পরে আমি আন্তরিকভাবে অত্যন্ত দুঃখিত, শোকার্ত, সব কিছু। আমি সোনাদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। যারা হয়তো অনেকেই এখানে সোনাদা বলে যাবে, আমি দাদা বলেই বলব। তার আজকে প্রয়াণ দিবসে 5 বছর হয়ে গেছে। এই 5 বছর উনি নেই আমরা ভাবতেই পারি। প্রত্যেকটা বিষয় মনে হয় এখনো যে কোনো ব্যাপার নিয়ে যেতাম, সমস্যার সমাধান হয়ে যেত ওনার কাছে। কারণ উনি একটা কথা বলতেন, সমস্যা থাকলে সমাধান আছে। এই এত সুন্দর কথা আমি হয়তো আমার জীবনে বলতে পারবো। তাই আজকে সেই প্রয়াণ দিবসে এসে আমি বৌদি এবং মামনি ওদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এই জন্যেই যে এই আয়োজনের মধ্য থেকে আমাদের কিছু কথা তো থাকে, গোটা বছরে হয়তো বলার সুযোগটা থাকে। যেই সময়টাতে আমার বাবা চলে গেছেন, সেই সময় আমি যেহেতু মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলাম, এখন পিএইচডি করছি। 2022-এ আমার পিএইচডি শুরু করি এবং তার আগে অবধি মেডিকেল ফিল্ডে যুক্ত থাকাকালীন আমার কোভিড পিরিয়ডে যেই অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি সেটা সকলেই আমরা জানি। এবং তার আগে যে সময়কাল, সেই সময়টাতে বাবার থেকে জেনে ওঠা পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি। সেটা আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ, যে বাবার বিষয়ে সবটা জানা দরকার ছিল। কিন্তু বাবা যেই জিনিসগুলো লিখে গেছেন সেইগুলোকে এক জায়গায় নথিবদ্ধ করাটা আমার উদ্দেশ্য, যাতে
বাবার বিষয়ে যারা জানেন, অল্প জানেন, অনেক বেশি জানেন, তাদের সকলের থেকে সেই ইনফরমেশন গ্যাদার করে একটা জায়গায় যদি নথিবদ্ধ করা যায়, তাহলে যারা একদমই জানেন না বা গল্প শুনে জানছেন, তারা তাদের সবটাই স্পষ্টভাবে জানতে পারেন। স্মৃতিচারণা বলতে অনেক কিছু তো মনে পড়ে। বাবার সঙ্গে আমার মানে যদি কিছু বলতে হয়, বাবা, আমরা সকলেই জানি যে আমাদের পরিবার বা আমার বাবা, আমার মা, আমরা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। কিন্তু আমার একটা অদ্ভুত রকম, এখানে সবাই সেই কোয়ালিটির কথা বলেছে, কিন্তু আমার সব থেকে বেশি আকর্ষণীয় যে কোয়ালিটিটা লাগতো, অনেকে বলতো বাবার বিষয়ে, অনেকে কথা বলতো, আমার জেঠুও অনেক কথা বলেছেন, কিন্তু আমার একটা বিষয়, বাবার বিষয়, যেটা সকলের মধ্যে থেকে উঠে এসছে একটা কমন কথা, যে বাবা বিরোধীদেরকে নিয়ে এমনভাবে চলতে পারতেন, সেটা সমস্ত মানুষ বা সমস্ত যারা নেতা যাদেরকে আমরা দেখি সবাই চলতে পারেন না, সবাই চলতে সক্ষম নন। তো বাবা বাবা যখন কথা বলতেন, কথা বলতে বলতে আমাদের জেনারেশনে কোনো একটা ঘটনা ঘটলে যখন টিভিতে দেখা হতো বা টিভিতে দেখাতো, তখন জানতে চাইতেন যে এই বিষয়ে তোর মতামত কি, মানে তোরা কি ভাবছিস এই বিষয়টা সম্পর্কে। এবং একটা জিনিস খুব ভালো লাগতো, যে আমরা খুব দেখি না যে বিভিন্ন পরিবারে যে মেয়েদের মতামত বা ছেলেদের মতামতকে একটা ডিফারেন্সিয়েট করা হয়, কিন্তু আমার বাবা একটা জিনিস অদ্ভুত দেখতাম, যে উনি প্রত্যেকের মতামত, সেটা যদি মানে ব্যক্তিগত স্তরে তার নিজের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিতেন, মানে সেটা যদি বিরোধী চিন্তা ভাবনাও হতো, তিনি সেটা শুনতেন এবং শুনে বোঝার চেষ্টা করতেন এই ধরনের কথাটা উঠছে কেন একটা বিষয় থেকে। এইটা আমি মানে এই কোয়ালিটিটা আমি নিজের মধ্যে আনতে পেরেছি কিনা জানি না, তবে আমি আমার কর্মজীবনে বা আমার গবেষণার জীবনে আমি সেটাকে মেনটেন করার চেষ্টা করি। যখন কোনো বিষয় আমরা একটা নিয়মের মধ্য দিয়ে চলি এবং অন্য মানুষ যখন নিয়মের বিপরীতে গিয়ে কিছু বলেন, যে এই জিনিসটা এরকম নয়, অন্যরকম হবে, বা এই জিনিসটা অন্যরকম করলে ভালো হবে, একরোখা মানসিকতা নিয়ে চললে কখনো এগোনো যায় না। এইটা আমার বাবার 1 নম্বর শিক্ষা ছিল। এবং আরেকটা শিক্ষা ছিল যে অনেক রকম ঝড়, বিপত্তি, বাধা আসতে পারে জীবনে, বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে, চাকরি জীবনে আসতে পারে, পড়াশোনার ক্ষেত্রে আসতে পারে, কিন্তু তুমি যদি নিজের জায়গায় স্থির রেখে নিজের কাজটা সঠিকভাবে করে যাও, তোমার শিক্ষকদের পরামর্শ মেনে বা তোমাকে যারা আশেপাশে যারা লোকজন আছে তাদের, যাদের জন্য কাজ করছো, তাদেরকে যদি তুমি অবহেলা না করো, তাহলে তোমার পথ কখনো আটকে যাবে না। তো আমার যারা জুনিয়র, তাদেরকেও আমি মাঝে মধ্যে এই কথাটা বলি। তারা অনেক রকম কথাবার্তা বলে, যে অল্পতেই আমরা তো আজকাল ভেঙে পড়ি, সোশ্যাল মিডিয়া এখন আসার ফলে আমরা অনেক জায়গায় অনেক কিছু পড়তে পারি বা অনেকে অনেক কিছু দেখে। আজকে সকলের হাতেই স্মার্টফোন, সবাই ফেসবুক দেখে, সবাই হোয়াটসঅ্যাপ করে। আমরা দেখি যে অল্পতেই আমরা ভেঙে পড়ি। এই যে বিষয়টা আমরা আজ অবধি বুঝতেও পারি না, যে ওই সময় যারা যে আন্দোলনগুলো করেছিল, আজ যেটা আমরা বইয়ের পাতায় দেখছি ইতিহাস হয়ে গেছে, এবং আজ যে আমরা চোখের সামনে যে আন্দোলনগুলো দেখতে পাচ্ছি, সেই আন্দোলন করতে গেলে যে মনোবল বা সেই শিক্ষা কতটা গভীর হলে সেই আন্দোলনটা করতে পারে বা আন্দোলন করার চিন্তা করতে পারে। তাই আজকে 2 লাইন আমরা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে 4টে লাইন লিখে সেইখানেই আন্দোলন শেষ হয়ে গেল, ফুল স্টপ, কিন্তু সেই আন্দোলনের বীজ তৈরি হতে অনেক জন্ম লেগে যায়। তাই সবাই সেইভাবে জন্মাতে হয়তো পারে না। তো ওই জিনিসটাও বা বলেছিলেন যে যা করবে সৎভাবে করবে, অসৎ পথ কোনোভাবেই অবলম্বন করবে না। আর যেই হয়তো আরো অনেক কিছু বলতে পারতো, সেটা বলে হয়তো উঠতে পারেনি। সবসময় বাবাকে দেখে একটা জিনিস শেখার চেষ্টা করেছি, সব কথা হয়তো বাবা বলতো না, কিছু কথা হয়তো বলতো, যে যতই ঝড়ঝাপটা এসেছে না কেন বাবার জীবনে, যতটুকু আমি বুঝতে পেরেছি বা আমরা বুঝতে পেরেছি,
বাবা কোনোদিনকে দেখিনি যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাবা ভেঙে পড়েছে, বা ভেঙে পড়লেও সেটা কাউকে প্রকাশ করেছে। এই ক্যারেক্টারটা আমার সব থেকে আকর্ষণীয় লাগতো বাবার মধ্যে, যে আমরা যে অল্পেতে এত ছোট ছোট বিষয় ভেঙে পড়ি, যে বা বলি যে কথায় কথায় ভালো লাগছে না, আমরা অনেকেই বলি এটা, আমার ভালো লাগছে না, এটা কি করে হবে, পাজেলড হয়ে গেছি, আর সম্ভব নয় এটাকে নিয়ে করা। কিন্তু এর থেকে হাজার 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 গুণ সমস্যার মধ্যে অনেকের জর্জরিত থেকেও বাবা সেগুলোকে মোকাবিলা করেছেন। বাবা একটা কথা বলতেন যে তুমি যখন ভাববে যে তুমি একটা সমস্যার মধ্যে পড়েছো, সবসময় ভাববে যে তোমার মতো হাজারটা মানুষ আছে তারা তোমার থেকে দ্বিগুণ সমস্যায় রয়েছে, তাই নিজের সমস্যাকে কখনো বড় করে দেখবে না। আর অমল কাকুর কথাতে যেটা বললো সেটাও এর মধ্যে থেকেই উঠে আসে, যে সমস্যা থাকলে তার সমাধান হবে। তো ওইভাবেই দেখতাম যে সমস্যার সমাধানগুলো কিভাবে করতাম। ওয়ান স্টপ সলিউশন তো ছিলই, কিন্তু হ্যাঁ, বাবা চলে যাওয়ার পরে যেই জিনিসগুলো আমি বুঝতে পারলাম, যে বাবা না থেকে এই জিনিসগুলো আমি করতে পারলাম, সেটা বুঝতে পারলাম যে বাবা আমাকে হয়তো কোথাও না কোথাও শিখিয়ে দিয়ে গেছে বলেই করতে পেরেছি। তাই আপনাদের সকলের আশীর্বাদ আমার কাম্য, যাতে জীবনে আরও এই জিনিসগুলোকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি যতদিন থাকবো, এবং আরও আপনাদের কাছ থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পারবো, সেটাই আমার একমাত্র অনুরোধ এবং ইচ্ছে আপনাদের কাছে। এটাই বলার ছিল, আর কিছু বলার নেই, ব্যাস এইটুকুই। আর সোনাদার সঙ্গে আমার অনেক কিছু নিয়ে আলোচনা হতো, আমি খুবই স্নেহ করতেন। আর যদি একটা সপ্তাহ না আসতাম, সে আর ফোন করতো চলে যায় তাড়াতাড়ি, আর এখন আমাদের টিফিন খাওয়া হয়নি, একসঙ্গে বসে খাবো। তাই বললাম আচ্ছা। এইভাবে কেটেছিল দিনগুলো, আর তো কিছু বলার নেই। যেদিনে মারা যান সেদিনও ছিলাম। বলতে গেলে মন ভারাক্রান্ত হয়ে যায়। একজনের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এগুলো শেষ করছি। দাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। জানি না কতদূর পারবো, আমার অনেকদিন অভ্যেস নেই আর কি। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে, তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, আকাশে উড়িছে বকুপাতি বেদনা আমার, তারি সাথী আকাশে উড়িছে বকুপাতি, বাড়ি তোমায় সুধা বাড়ি যায় বিদায় কালে, কি বলো নাই সে কি রয়ে গেল গো, শীত যুধির গল্প